বন্ধুরা, আপনারা জানেন যে এনসিপির কিছু নেতা কর্মীদের বিরুদ্ধে আজকাল বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বিরুদ্ধে তার পিতার সেই কন্ট্রাক্টরি লাইসেন্স নেয়া, এটা নিয়ে বেশ আলোচনা জমিয়ে দিয়েছে ঢাকা শহরে এবং পুরো দেশে, এবং এর ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারপর এনসিপির আরেকজন বড় নেতা হান্নান মাসুদ সাহেব, ওনাকে নিয়ে ওনার সেই গাড়ি কেলেঙ্কারি, সেটা নিয়েও বেশ তোলপাড় হয়েছে, তার অফিস নেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং আরও অনেকের সম্পর্কে, সার্জিসের সম্পর্কে এই মুহূর্তে কোনো নতুন খবর নেই, তার সেই গাড়িবহর ব্যতীত হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কোনো কথা এখনও বাজারে আসেনি। মোটামুটি উপরের লেভেলের নেতাদের সবারই বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠছে। এই সমস্ত অভিযোগ সত্য কি মিথ্যা সেটা বিচার করবার ভার জনগণের। জনগণ যদি তাদের সেই ফিরিস্তি দেওয়ার বক্তব্য বিশ্বাস করতে পারে, জনগণ যদি ভাবে যে না এরা এটা করতেই পারে, টোটালি ডিপেন্ড করবে আপনার উপর যিনি দেখছেন। এখন কথা হচ্ছে যে মানুষকে আপনি কত বুঝাবেন, আর আপনি কত ফিরিস্তি গাইবেন, আর কতবার বলবেন যে না আপনি এটার মধ্যে যোগাযোগ রাখেননি বা এটার মধ্যে আপনি ছিলেন না, আপনার বিরুদ্ধাচরণ করে একটা মহল এগুলো করছে। এগুলো বিশ্বাসযোগ্য নয়, কারণ যে সমস্ত কথা বাজারে উঠছে এগুলো সমস্ত কিছু প্রমাণাদি ছিল। আমরা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আব্বার সেই লাইসেন্সের কপিও আমরা দেখেছি, যদিও উনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। এতে করে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, অনেকেই বলেছেন এটাই বা কে করে যে এরকমগুলো অন্যায় করলে বা কোনো ভুল করলে ক্ষমা চায়। সেটা ঠিক আছে ভাই, এটা করার জন্যই তো আমরা অ্যাকচুয়ালি এই স্বাধীনতাটা পেয়েছি বা চেয়েছি, যে আমরা কোনো কিছু করব না। তারপর করার পরে যদি আপনি স্বীকার করেন, শুধু কি স্বীকার করলেই হবে? আমার মতে যারা এই সমস্ত ব্যাপারে গিলটি হিসাবে সাব্যস্ত হচ্ছেন তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাহলে আপনাদের প্রতি বা এই সরকারের যারা কুকর্ম করছেন তাদের প্রতি মানুষের ঘৃণা বেড়ে যাবে এবং সরকারের প্রতি আস্থা বেড়ে যাবে। আমরা যদি শুধু বলি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস বা একান্ত সহকারী 3 কোটি টাকার কত কোটি টাকার মালিক হয়ে গেছেন, ভাই প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন যে উনি এইখানে জয়েন করবার আগে কত কোটি টাকার মালিক ছিলেন, এখন কত কোটি টাকার মালিক আছেন, প্রমাণ করে যদি জনসমক্ষে আনতে পারেন যে এই তার প্রমাণ, উনি এটা করেছেন, তাহলে অবভিয়াসলি জনগণ ধিক্কার জানাবে এবং তাদের বিচার আশা করবে। কিন্তু আমরা শুধু মুখে মুখে শুনছি, অনেক কথাই শুনছি। আমি কাউকে সাপোর্ট করে কথা বলছি না বন্ধুরা, যা রটে তার কিছু না কিছু বটে। তার মানে যারা এই সরকারে আছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি সম্পর্কে সম্পৃক্ততা আসছে, তাদেরকে অহেতুক আমরা কথা না বলে আমরা প্রমাণাদি দিয়ে যদি কথা বলি এবং যদি প্রমাণ হয় তাহলে তার সূক্ষ্ম বিচারও হবে, এমন আশাটা এখনকার জনগণ সবাই করছে, ইভেন আমরাও করছি। কিন্তু যদি কোনো কারণে টোটাল কথাগুলো মিথ্যে হয়ে থাকে তাহলে একটি মানুষকে ছোট করার দায়িত্ব আমার আপনার কাউরই নেই, এটা করা উচিত নয়। তবে কি হয়েছে কি হয়নি আমরা কেউই জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমনি জানি না আসলেই কি ওই পিএস সজীব ভুইয়ার পিএস 300 কোটি টাকার মালিক হয়েছেন নাকি হননি। এই সমস্ত কথা নিয়ে আজকে হান্নান মাসুদ সাহেব একটা বিরাট পোস্ট করেছেন তার ফেসবুকে। সে খুব দুঃখ প্রকাশ করে কথা বলেছেন এবং ক্ষোভ প্রকাশ করে কথা বলেছেন এবং শ্রদ্ধা বলে সেই সমস্ত মানুষকে রিকোয়েস্ট করেছেন, ভাই আপনারা কোনো নিউজ কনফার্ম না হয়ে দেবেন না। তার পোস্টটা একটু আমি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি তার পোস্টে লিখেছেন, একটা ইনফরমেশন পেলেন, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন, মিথ্যাচার বুঝে কয়েক ঘন্টা পর ডিলিটও করলেন। মাঝ দিয়ে ও দেশের বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থিত হলো। 5ই আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন অ্যাক্টিভিস্টের কর্মকাণ্ড আমাকে হতাশ করেছে। যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হচ্ছে হতাশ। কয়েকদিন আগে কালের কণ্ঠের
বিতর্কিত থাম্বনেল দেখে পুরো সাক্ষাৎকার না শুনেই বহু অ্যাক্টিভিস্টকে আমাকে নিয়ে পোস্ট দিতে দেখলাম, যেন কেউ আমাকে সারা জীবনের জন্য গাড়ি গিফট করে দিয়েছে। অথচ বলেছিলাম হাতিয়ার থাকাকালীন ব্যবহারের জন্য হাতিয়ার একজন ব্যবসায়ী আমাকে ব্যবহার করতে দিয়েছেন। আপনারা তো অনেক বড় অ্যাক্টিভিস্ট, একটা পোস্ট কিংবা একটা ভিডিও তৈরির আগে পুরো সাক্ষাৎকারটি দেখার ইচ্ছে জাগেনি আপনাদের? কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমাকে নিয়ে, আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে, কিন্তু এরপর আজও সে বিষয়ে তিনি কোনো কিছু লিখেননি। বলি আমিন স্যার 2 কি 3 দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন, তখন নিজের পোস্ট ডিলিট করেছিলেন, কিন্তু মাঝ দিয়ে লাখো মানুষের কাছে ভুল মেসেজ চলে গেল। জুলকার নাইম শায়ের ভাইও লিখেছিলেন, আমি ফোন দিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন। সত্যতা যাচাইয়ে ভাইকে অনুরোধ করেছিলাম, কিন্তু আজও ভাইয়ের কাছ থেকে কোনো রিপোর্ট পাইনি বা সাপোর্ট পাইনি। সব মিলিয়ে আপনাদের দেশ বিদেশের সব অ্যাক্টিভিস্টদের অনুরোধ থাকবে, অন্তত যে কোনো বিষয়ে ফেসবুকে পোস্টের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েন। তাহলে কিছুটা হলেও আপনারা সত্যের কাছে পৌঁছতে পারবেন। এটা না হলে আসলে আমাদের নতুনদের জন্য আপনারাই রাজনীতিটা কঠিন করে তুলবেন। এই যে পোস্টটা উনি দিয়েছেন, এতে করে উনি প্রমাণ করতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন যে উনি কোনো কিছুতেই জড়িত ছিলেন না। গাড়ি ওনাকে এমনি কেউ ব্যবহার করবার জন্য দিয়েছে। অফিস কিভাবে দিয়েছে সেটার কোনো ক্লিয়ারেন্স নাই। এই যে জুলকার নাইম শায়ের সাহেবের কথা, ইলিয়াস হোসেন সাহেবের কথা উনি বললেন, ওনারা আমার মনে হয় না হান্নান মাসুদ সাহেব যে ওনারা কোনো কিছু না জেনে না বুঝে কোনো রকম পোস্ট দিয়েছেন। তবে আপনার কথাটাকেও আমি অত্যন্ত শ্রদ্ধা বলে গ্রহণ করলাম যে কেউ যে কোনো মানুষ পোস্ট করবার আগে অন্তত যাচাই করে নেওয়া উচিত। তবে আমার মনে হয় ওনারা যাচাই করে নিয়েছেন। এখন আপনি আপনার ক্ল্যারিফিকেশন দেওয়ার পরও তারা কেন পরবর্তী কোনো পোস্ট দিয়ে আপনার গা বাঁচায়নি, এটা নিতান্তই তাদের ব্যাপার। তবে একটা কথা তো সত্যি, কই আহসান আব্দুল্লাহর নামে তো কোনো কথা উঠছে না, বা অন্যান্য সমন্বয়কদের মাঝে তো কথা উঠছে না। কথা উঠছে আপনার সম্পর্কে, কথা উঠছে আসিফের সম্পর্কে। আপনারা একটু সাবধানে চলাফেরা করলেই, একটু ভালোভাবে চলাফেরা করলেই তো এই সমস্ত সমস্যা দেখতে হয় না। সেদিকটাও একটু খেয়াল রাখবেন। আপনারা রাজনীতিতে থাকুন, আপনাদের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, বা দেশে বিপ্লব হয়েছে, বা দেশে অভ্যুত্থান হয়েছে, যাই হয়েছে আপনারা মহানায়ক, আপনারা সেই জায়গাতেই থাকুন। আমরাও চাই না আপনাদের নিয়ে কোনো বাজে সমালোচনা করতে, সেই সুযোগটা আপনারাই আমাদেরকে দেবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।